কলকাতায় মা কালীর এমন এক মন্দির যেখানে মা স্বয়ং অধিষ্ঠান করেন। মা নাকি এই মন্দিরে জীবন্ত কালী রূপে বিরাজ করেন। সদা হাস্যময়ী বাচ্চা মেয়ের মতো মিষ্টি মধুর সেই মায়ের রূপ। কথিত আছে নিজের সমস্ত অহংকার ত্যাগ করে ভক্তিভরে ভালোবেসে মাকে আতপ চাল ও কলা নিবেদন করলে মা নাকি তাতে ভীষণ সন্তুষ্ট হন এবং তার ফলে পূরণ হয় ভক্তের সকল মনস্কামনা। কোথায় সেই মন্দির, সেই মন্দিরে কিভাবে আপনারা যেতে পারেন, এই সমস্ত কিছুই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে ওই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারে, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে ঘটনা পাঠাচ্ছেন তারা চেষ্টা করবেন ঘটনা পাঠানোর সাথে সাথে কয়েকটা বিষয় খেয়াল রাখতে। প্রথম বিষয় হলো ঘটনাটা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে। আর দ্বিতীয় বিষয় হলো যে ঘটনাটা যেন সবার শোনার মতো হয়, কারণ আমাদের চ্যানেলের শ্রোতা বন্ধুরা কিন্তু ছোটও রয়েছে, আবার বয়স্ক মানুষও রয়েছেন। তো সবার পক্ষে যেন সেটা শোনাটা শ্রুতিমধুর হয় সেরকমই ঘটনা পাঠাবেন। খুব বেশি ধ্বংসাত্মক ঘটনা বা হিংসামূলক ঘটনা প্লিজ পাঠাবেন না। আর যদি পসিবল হয় ঘটনার সাথে কোনো ছোট ছবি বা ছোট যদি ভিডিও থাকে সেই ঘটনা সম্পর্কিত, সেটাও পাঠিয়ে দিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি মায়ের এক মন্দির, যে মন্দিরটা কলকাতাতেই রয়েছে এবং যেখানে মাকে বলা হয় যে মা জীবন্ত রূপে বিরাজ করেন, সেই মন্দিরের কিছু সত্যি ঘটনা আপনাদেরকে বলবো। এবং যিনি ঘটনাটা লিখে পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে ইন্দ্র। তো ইন্দ্রবাবু যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই আমি আপনাদের সকলের সামনে বলার চেষ্টা করছি। আজ আমি আপনাদেরকে কলকাতায় অবস্থিত শ্যামসুন্দরী মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দিরের মায়ের কিছু লীলা এবং এমন অনেক ঘটনা, অলৌকিক ঘটনা, যেগুলো ওখানকার পুরোহিত থেকে শুরু করে ওখানকার আশেপাশের মানুষ তথা প্রচুর ভক্ত যারা ওনাকে চেনেন, মায়ের কাছে যান, মাকে ভালোবাসেন, তারা অনেকেই কিন্তু অনেক কিছু প্রত্যক্ষ করেছেন। তো সেই শ্যামসুন্দরী মায়ের কথাই আমি আপনাদেরকে আজকে বলবো। প্রথমেই বলি যে এই মন্দিরে আপনার আসবেন কি করে। এই মন্দিরটা হচ্ছে মানিকতলা যে জায়গাটা রয়েছে কলকাতার, সেই মানিকতলা থেকে একেবারে হেঁটেই যাওয়া যেতে পারে। অথবা আপনারা ট্রেনে করেও যদি আসতে পারেন মানিকতলা, বা যেভাবেই হোক আপনাদের মানিকতলা আসতে হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু মায়ের মন্দিরে হেঁটেই যেতে পারবেন। আচ্ছা, এবারে আমি মায়ের এই মন্দির সম্পর্কিত কিছু কথা বলি। এইখানে যে মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু বহু পুরনো, মানে বহু আগে থেকেই এখানে মায়ের কিন্তু পুজো হয়। এবং মায়ের যে সেখানে যে রূপ, মায়ের যে মূর্তি, সেই মূর্তি হচ্ছে একেবারে সদা হাস্যময়ী মায়ের সেই রূপ। এবং সেখানে মনে হয় যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে খুব সুন্দরভাবে হাসছে, এরকম মানে মাকে দেখলে আর কি মনে হয়। এই মায়ের কাছে মানে এরকমভাবে কথিত আছে যে মায়ের কাছে যদি ভালোবেসে খুব আদর করে মায়ের জন্য যদি কেউ একটু আতপ চাল আর কলা নিয়ে আসে, পাকা কলা, তাতেই নাকি মা ভীষণ রকমভাবে সন্তুষ্ট হন। এবং শুধু সন্তুষ্ট হন মা তাই নয়, মা কিন্তু সেই ভালোবাসার টানে বা ভালোবেসে যদি আপনি মাকে ডাকেন, মা কিন্তু তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। মা নাকি সেই প্রত্যেকটি ভক্তের মনস্কামনা পূরণ করেন। এবং এই মন্দিরে
এমনও বহু মানুষ আছেন যারা মায়ের ভালোবেসে মায়ের কাছে আসেন এবং মায়ের কাছে মানে যখন নাকি বসে থাকে তো মানে কোথা দিয়ে যে সময় চলে যায় সেটা নাকি বোঝাই যায় না। মায়ের সেই রূপ এতই মানে মা শ্যামসুন্দরীর রূপ এতটাই মোহময় যে মাকে দেখে নাকি ভক্তরা তাদের চোখ ফেরাতে পারেন না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তবুও মানুষ বুঝতে পারে না যে কতটা সময় মায়ের দিকে শুধু তাকিয়েই চলে গেল। তো এরকম নাকি প্রচুর মানুষ আছেন। ইন্দ্রবাবু যেটা লিখেছেন যে উনি ওই মন্দির চত্বরের আশেপাশেই একটা বাড়িতে থাকেন, তো উনি বহুদিন থেকেই কিন্তু এই মায়ের মন্দিরে যান এবং ওখানে প্রচুর ভক্তরা প্রচুর সমাগম হয় এবং প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমায় নাকি ওখানে মায়ের জন্য যে ভোগ হয় সেই ভোগ নাকি বিনামূল্যে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এই মায়ের যে মা শ্যামসুন্দরীর এই যে মন্দির, এখানে কিন্তু শুধু মা রয়েছেন তা নয়, মায়ের যে ভৈরব সেই শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাও কিন্তু এই মায়ের মন্দিরে নাকি রয়েছে। এবং আরও যেটা উনি লিখেছেন যে এই যে মায়ের যে ভৈরব শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা যে ওখানে যে উপস্থিত আছেন, ওখানেও কিন্তু জগন্নাথ দেবের খুব সুন্দরভাবে পুজো হয় এবং ওইখানে যে নিত্য ভোগ হয় সেই ভোগের নিয়মটা হচ্ছে যে প্রথমে নাকি জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হয় এবং তারপরে কিন্তু এই মা শ্যামসুন্দরী দেবীকে ভোগ দেয়া হয়। আর বললাম যে প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমাতে ভক্তদেরকে কিন্তু এই ভোগ বিতরণ করে এবং সেটা কিন্তু পুরোপুরি বিনামূল্যে নাকি বিতরণ করা হয়। আর এইখানে আমি যে বললাম যে শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু এই রথযাত্রার সময় যে রথ সাজানো বা রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে যে ঘোরানো বা তার মাসির বাড়ি যাওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু এই শ্যামসুন্দরী মন্দিরে কিন্তু হয় না। এবং তার বদলে যেটা হয় সেটা হচ্ছে জগন্নাথ দেবের মানভঞ্জন উৎসব বলে একটা রিচুয়াল ওখানে করা হয় এবং সেটাও কিন্তু খুব সুন্দরভাবে মহা সমারোহে পুজো হয়। এই মন্দিরে আরও একটা উনি বেশ ইন্টারেস্টিং বিষয় লিখেছেন, সেটা হচ্ছে যে দীপান্বিতা অমাবস্যা ছাড়া বাকি সবসময় কিন্তু মায়ের যেখানে আর কি পুজো হয়, মায়ের যে গর্ভগৃহ, ওখানে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল লাইট জ্বলে না। পুরোটাই কিন্তু ওই প্রদীপ মানে ঘিয়ের প্রদীপ অথবা মোমবাতির আলোয় মায়ের পুজো হয়। এবং এইখানে মায়ের যে ছোট বালিকা রূপে যে মাকে দেখা হয় এবং যে পুজো হয়, সেখানেও আবার একটা বহু পুরনো একটা কথা কিন্তু প্রচলিত আছে। সেটা হচ্ছে যে এইখানে নাকি মা প্রথম প্রকট হয়েছিলেন মহালয়ার সময়, যে মহালয়ার দিন যে অমাবস্যা থাকে সেই তিথিতে মায়ের নাকি এখানে আবির্ভাব হয়েছিল। এবং সেটাও একটা মানে একটা সের পিছনেও একটা কিন্তু খুব সুন্দর একটা গল্প আছে, যেটা কথিত আছে যে একবার নাকি ওই মন্দিরেরই একজন পুরোহিত মশাই ছিলেন। তো সেদিন মায়ের পুজো, তো তিনি সেই সময় বাজারে গেছিলেন দুপুরবেলা, সকাল দুপুরের দিকে উনি বাজার গেছিলেন মায়ের জন্য ফল চাল ভোগ পুজো হবে তো সেসব কেনার জন্য। তো সেই সময় নাকি ওখানে একটি বাচ্চা মেয়ে আসে ওই পুরোহিতের কাছে এবং সেই মেয়েটি নাকি পুরো সারা গায়ে কালো কালি মতো মেখে মা কালীর মতো আর কি সে সেজে একটি ছোট বাচ্চা মেয়ে ওই পুরোহিতের কাছে আসে এবং সে নাকি পুরোহিতজির কাছে এসে একটা টাকা চেয়েছিল, কারণ সে বলেছিল যে সে 2-3 দিন সে কিছু খায়নি, তার খুব খিদে পেয়েছে। তো তখন নাকি সেই পুরোহিত মশাই মানে খুব বিরক্ত হন এবং তাকে নাকি ঠেলে ফেলে দেন এবং বাচ্চা মেয়েটার কাছে হয়তো কিছু চাল কলা এরকম কিছু ছিল এবং যেহেতু ওই পুরোহিত মশাই ধাক্কা দিয়ে ফেলে দেয়, তো মেয়েটির হাতে যেটুকু চাল ঠাল ছিল না সেটুকু একদম নাকি মাটিতে ছড়িয়ে যায় এবং তখন পুরোহিত চলে যায় এবং বাচ্চা মেয়েটিও তারপর চলে যায়। এবার ওই দিনই ওই বললাম যে উনি বাজার থেকে বিভিন্ন রকমের ফল সবজি এনে চাল এনে যে মায়ের জন্য ভোগ রাগ করে তো মায়ের সামনে দিয়েছিলেন। এবার আমি বললাম যে মন্দিরে যে গর্ভগৃহ সেখানে কিন্তু ওই মানে ইলেকট্রিকের আলোটা জ্বলে না যখন মায়ের পুজো হয়, তো পুরোটাই ওই প্রদীপের আলোয় অথবা মোমবাতির আলোয় পুজো হয়। তো ওই ঠাকুরমশাই পুরোহিত মশাই আর কি যখন পুজো করছিলেন, তো সেই সময় উনি পুজো করতে করতে না মানে মায়ের যে মূর্তি মা কালী রয়েছে, নিচে ভগবান শিব শায়িত অবস্থায় রয়েছেন, তো এইরকমই তো মূর্তিটা। তো সেই সময় পুজো করতে করতে ঠাকুরমশাই খেয়াল করেন যে উনি মায়ের মুখ আর দেখতে পাচ্ছেন না। তো উনি পুজো করছেন, তো উনি ভাবছেন যে একই অন্ধকার, হয়তো সেই অন্ধকারের মধ্যে মাকে উনি প্রত্যক্ষ করতে পারছেন না। তো এইভাবে পুজো করতে করতে কিছুক্ষণ পরে ওনার একটুখানি অদ্ভুত লাগে যে আমি মাকে দেখতে পাচ্ছি না কেন, যতই হোক ঘরে তো মানে গর্ভগৃহে তো প্রদীপ জ্বলছে।
তো উনি তখন কি করেন, প্রদীপটা একটু হাতে করে নিয়ে উনি মায়ের যে মূর্তি তার সামনে নিয়ে আসেন। তো সেই সময় যখন উনি ওই প্রদীপটা নিয়ে এসেছিলেন, উনি যে দৃশ্য দেখেন সেই দৃশ্য দেখে উনি চমকে ওঠেন। উনি দেখেন যে যেখানে মায়ের যে মূর্তি, সেই মূর্তির জায়গায় মূর্তি নেই, এবং মায়ের মূর্তির নিচে যে শিব ঠাকুর যে শায়িত অবস্থায় রয়েছেন, সেই শিব ঠাকুরকে দেখেও কিন্তু ওনার মনে হচ্ছে সেই সেই ব্যাপারটা নেই, মানে মনে হচ্ছে যেন উনিও নির্জীব হয়ে ওখানটা শুয়ে রয়েছেন, আর ওপরে মা নেই। তো এইটা দেখে না ওনার প্রচণ্ড ভয় লাগে। তো ভয় লাগে, উনি না একটু পিছিয়ে আসেন, এবং এমন সময় উনি না একটা ওই হালকা নুপুরের শব্দ শুনতে পান, এবং নুপুরের শব্দ শুনতে পেতেই উনি বুঝতে পারেন যে একটা আলোক মূর্তির মতো এসে একটা বাচ্চা মেয়ের রূপে, সেই বাচ্চা মেয়েটার গলা, যে বাচ্চা মেয়েটা ওনাকে সকালবেলা উনি যখন বাজারে গেছিলেন, ওই বাচ্চা মেয়েটি ওনার থেকে একটা টাকা চেয়েছিলেন, তো সেই রকমভাবে বলছে, আমাকে চাল কলা দিবি না। মানে এই জিনিসটা দেখে উনি এতটাই চমকে যান যে উনি নাকি ওইখানে অজ্ঞান হয়ে গেছিলেন। তো তারপর থেকে তো ওখানে তো মানে মাকে চাল কলা দিয়ে পুজোর একটা বিশেষ রীতি রয়েছে, যে মায়ের কাছে সমস্ত অহংকার, সমস্ত মনের কালিমা সমস্ত কিছু ঝেড়ে ফেলে মাকে যদি ভক্তি ভরে ভালোবেসে নাকি কেউ যদি মায়ের কাছে যায় এবং মায়ের কাছে চাল কলাটুকু অর্পণ করে, মা তাতে ভীষণ খুশি হন এবং তিনি তার ভক্তের মনস্কামনা অবশ্যই পূরণ করেন। ইন্দ্রবাবু আরও লিখেছেন যে এই মায়ের মন্দিরে এরকম, মানে উনি তো মাঝে মধ্যেই জানান, যেহেতু ওখানেই উনি থাকেন, তো এরকম প্রচুর মানুষ আছে যাদের হয়তো চাকরি হচ্ছিল না, তাদের চাকরি হয়ে গেছে এবং সেটা ভালো চাকরি হয়েছে। মানুষের বিভিন্ন রকমের দাম্পত্য সমস্যা, মানে হয়তো তাদের ফ্যামিলির মধ্যে কোনো ঝামেলা অশান্তি রয়েছে, মায়ের কাছে গেছে এবং মায়ের কাছে মন থেকে সেই ঝামেলা অশান্তি থেকে পরিত্রাণ পাওয়ার কথা সে চিন্তা করেছে, এবং সে নাকি সত্যি সত্যি তার পারিবারিক দিক থেকে তার অনেক সুখ শান্তি এসছে। অনেক মানুষ যারা অনেক কষ্ট করছিল, হয়তো কাজকর্মের ক্ষেত্রে তার প্রচুর বাধা আসছিল, সে সমস্ত বাধা কেটে গেছে। প্রচুর, মানে উনি ওনার কাছে, মায়ের কাছে যে ভক্তরা আসে, সেই ভক্তরা মায়ের অপার কৃপা অনেকেই লাভ করেছেন। তো এইগুলো উনি শেয়ার করেছেন, এবং আরও উনি বলেছেন যে এই মায়ের কাছে, মানে উনিও যখন যখন যান, যে হয়তো ওনার সেদিন মনটা খুব খারাপ লাগছে, কি শরীরটাও খুব একটা ভালো নেই, মানে মায়ের কাছে কি উনি যখন নাকি বসে থাকেন, উনি বুঝতেই পারেন না যে ওনার সময় কীভাবে কেটে গেল, এবং তারপরে উনি নাকি অনেক বেটার ফিল করেন। তো এই মায়ের মন্দিরের কথা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেনও না। তো আমি নিজেও এই মন্দিরের কথা আগে সেভাবে জানতাম না। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনাদের এই মায়ের কথা, মায়ের এই কাহিনী, মায়ের এই অপূর্ব লীলার কথা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, এবং এই পরে কিন্তু আমি আরেকটা ঘটনা আপনাদেরকে বলবো। তো আপনারা কোথাও যাবেন না, এর পরের ঘটনাটাও ভীষণ ভালো, ভীষণ ইন্টারেস্টিং। তো আমাদের সাথেই থাকুন। একটা কথা আছে জানেন তো, সেটা হচ্ছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই কথাটা হয়তো আপনারাও অনেক সময় শুনে থাকবেন, কিন্তু এই কথাটা যে সঞ্জয়ের জীবনে এতটা বড় এবং এতটা গভীর একটা প্রভাব ফেলতে পারে, বা বলা যেতে পারে ও জীবন দিয়ে প্রমাণ পেয়েছে, সেই সত্যি ঘটনাটাই কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে, এবং আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি পুরো ঘটনাটা পড়ে নিজের মতো করে গুছিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো আমি সেই চেষ্টাটাই করছি। এই ঘটনাটাও ভীষণ ভালো, ভীষণই পজিটিভ একটা ঘটনা, যেটা শুনলে হয়তো আপনাদেরও অনেকেরই অনেক ভালো লাগবে আশা করি। তো সঞ্জয় যেভাবে লিখেছে আমি সেটাকে নিজের মতো করে আপনাদের সামনে বলছি। তো সঞ্জয়দের বাড়ি ছিল হচ্ছে মেদিনীপুরে। এবার মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামে ওর বাড়ি ছিল, এবং যেহেতু ও যেখানটায় থাকতো সেখানে ওর বাবার খুব একটা ভালো যে কাজকর্ম করার সুযোগ পেতেন সেরকম কিন্তু ছিল না। মানে ওর দাদুর একটা বিজনেস ছিল, তো মানে পারিবারিক একটা ব্যবসা ছিল, কিছু জমি জায়গা ছিল। তো সেই সময় আর কি ওদের অবস্থা ঠিকঠাক ছিল, অর্থনৈতিক অবস্থাটা মোটামুটি ঠিকঠাকই ছিল। কিন্তু যখন ওর দাদু মারা যায়, তো ওদের জমি জায়গা সমস্ত কিছু ভাগাভাগি হয়ে যায়, এবং এমন একটা সিচুয়েশন আসে যে যতটা বিষয় সম্পত্তি সঞ্জয়ের বাবার পাওয়ার কথা ছিল তিনি কিন্তু ততটা পান না, মানে ওনাকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত করা হয়। এবার সঞ্জয়ের যে যে বাড়িতে আর কি থাকতো, সেখানে সমস্ত আর কি যারা শরিক ছিল বাড়ির, আরও বাবা কাকা জ্যাঠারা সবাই একসাথে ওই বাড়িতে থাকতো। এবার ওই বাড়িতে একটা, মানে বড়, বেশ বাড়িটাও বড়, অনেক ঘর, তো একটা ডেডিকেটেড ঠাকুর ঘর ছিল। হুম। এবার ওই যে ঠাকুর ঘরটা ছিল, সেই ঠাকুর ঘরে মোটামুটি আর কি সমস্ত ঠাকুর দেবতাই ছিল। এবার সঞ্জয় না ছোট থেকেই বেশ পুজো আর্চাটা খুব ভালোবাসতো।
এবার ও ক্লাস 4 পর্যন্ত কিন্তু ওইখানেই মেদিনীপুরেই ওর ছোটো থেকে একদম ওই ক্লাস 4 পর্যন্ত বড় হয়ে ওঠা, পড়াশুনো সব কিছু ওখানে। এবার যখন ক্লাস 5-এ ওঠে, তো তখন বললাম যে সেই সময় ওর দাদুও মারা যায়, সমস্ত বিষয় সম্পত্তি ভাগাভাগি হয়ে যায়। তো ওর বাবা খুব কমই জমি জায়গারও ভাগও খুব কম পান, এবং টাকা পয়সাও সেরকম একটা কিছু ছিল না। এবং ওর যে পারিবারিক যে ব্যবসাটা ছিল বা জমি জায়গা যেগুলো ছিল সেগুলোও যেহেতু ভাগাভাগি হয়ে যায়, তো তখন ওর বাবা, সঞ্জয়ের বাবা কিন্তু একটা খুব বলা যেতে পারে একটা বড়সড় সমস্যায় পড়লেন আর্থিক দিক থেকে। আর সঞ্জয়দের বাড়িতে হচ্ছে সঞ্জয়ের বাবা, মা, সঞ্জয় আর ওর বোন। তো তখন ওর বাবা ঠিক করলেন যে মেদিনীপুরের এই গ্রামে থেকে ওনার পক্ষে সংসার চালানোটা সম্ভবপর হবে না, কারণ যেহেতু এতদিন পারিবারিক কাজকর্ম ছিল, ব্যবসা ছিল, জমি জায়গা ছিল, তো কোনো রকমের সংসার চলে যেত। এবার ওনারা তখন ঠিক করলেন যে ওনারা কলকাতায় চলে আসবেন। তো ওইখানে যেটুকু সঞ্জয়ের বাবার বিষয় সম্পত্তি উনি পেয়েছিলেন, সেই সমস্তটুকু বিক্রি বাট্টা করে, হাতে খুব বেশি টাকা তখন ছিল না, তো যতটুকু টাকা পয়সা ছিল সেসব নিয়ে ওরা 4 জনে মিলে কলকাতায় চলে এলো। এবার কলকাতায় যেহেতু কাজকর্মের সুযোগ সুবিধা অনেক বেশি, তো উনি সেই একটা খুব যাকে বলে একটা ছোট্ট বেড়ার ঘর, কলকাতারই একটা খুব ভালো জায়গাতে, তো পশ জায়গাতে তো আর ওইরকম ঘর পাওয়া যায় না, তো ওই পার্শ্ববর্তী একটা জায়গায় একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে সংসার শুরু হলো। এবার সেই যে সময়টা ছিল, সেই সময়টা না প্রচণ্ড একটা ওরা অভাবের মধ্যে পড়েছিল, কারণ হাতে খুব বেশি টাকা পয়সা নেই, আর কোনো কাজ খুঁজে যে সঞ্জয়ের বাবা কলকাতায় এসেছিলেন তাও নয়। ওনার ওই টাকাগুলোকে নিয়ে যাতে কোনো রকমে 3-4 মাস ওরা মাইনে না পেলেও তখনও যদি কাজ খুঁজতে সময়ও লাগে, যাতে ওরা সারভাইভ করতে পারে, সেরকম টাইপের টাকা পয়সা নিয়ে এসেছিল। যাই হোক, তো আমি আপনাদেরকে বললাম যে সঞ্জয় ছোটবেলা থেকে কিন্তু এই পুজো আর্চার বিষয়টা ভীষণ ভালো লাগতো। তো ওই বাড়িতে ওদের যে মেদিনীপুরের যে বাড়ি ছিল সেখানে ও অনেক ঠাকুর দেবতা থাকতো ওদের সেই ঠাকুর ঘরে। তো তার মধ্যে ওর ওই লোকনাথ বাবাকে খুব ভালো লাগতো, শ্রী লোকনাথ বাবাকে। তো পুজো আর্চা ওর ঠাকুমা বাড়ির সবাই পুজো আর্চা করতো। ওর খুব খুবই আর কি বাবা লোকনাথকে না ওর একদম মনের খুব কাছের মানুষ বলে মনে হতো ছোট থেকেই। এইবারে যখন এখানে চলে এলো, এখানে তো অত বড় ঠাকুর ঘরও নেই, অত ঠাকুর দেবতাও নেই। তো সঞ্জয় ওর মাকে মাঝে মধ্যেই বলতো যে মা, এখানে তো লোকনাথ ঠাকুর নেই, তো চলো না একটা লোকনাথ ঠাকুর কিনে আনি, চলো না একটা লোকনাথ ঠাকুর কিনে আনি, এরকম করে বলতো। এবার বুঝতেই পারছেন যে ক্লাস 5-এর একটা বাচ্চা, সে কতটাই বা বড় হতে পারে, সে তো ছোট ছেলে। এবার বারবার বারবার বলতে, এবার তখন কি করেছিল ওর মা ওই মেদিনীপুর থেকে যখন এসছিল, তো তখন একদম লিমিটেড বাসনপত্র, জিনিসপত্র খুবই লিমিটেড, তো সেই জন্য না খুব বেশি ঠাকুর আনতে পারেনি। তো ওদের ঘরে একটা মা কালীর ছবি ছিল আর একটা শ্রীকৃষ্ণ ঠাকুরের ছবি ছিল, কিন্তু ওই যে বললাম যে ওখানে একটা বড় লোকনাথ বাবার একটা মূর্তি ছিল ওদের ওই বাড়িতে, সেটা তো এখানে আনা সম্ভব হয়নি। তো ওর মা বলতো যে ঠিক আছে, আমরা পরে লোকনাথ ঠাকুরকে কিনবো, এখন তো আমাদের একটু অভাব আছে, তোমার বাবা চাকরি পেয়ে যাক, তারপরে আমরা কিনবো। তো এরকম করে ছোটোবেলা থেকে না ও খুব বায়না করতো, যখন থেকে ওরা মেদিনীপুরের বাড়ি ছেড়ে কলকাতায় আসে, তো তখন থেকে ওর মায়ের কাছে একটাই বায়না করতো। এবার ওর বোন তখন আরও ছোট, তো বলছে যে হ্যাঁ, তুই এত বড় একটা ছেলে, তুই বায়না করছিস, দেখ তোর বোনকেও তো কত কিছু আমরা দিতে পারছি না, ও একটা ছোটো বাচ্চা মেয়ে, ওর কখনো খেলতে ইচ্ছে করছে, বলছে ওর জন্য একটা খেলনা পর্যন্ত আমরা কিনতে পারছি না, তুই না এখন ঠাকুরের জন্য বায়না করিস না, আমরা পরে ঠাকুর কিনবো। তো ওকে যখন এই কথাগুলো বলতো, ও না বুঝতো যে সত্যিই তো আমাদের এখন একটা অভাবের সংসার, এখন কি করে আমার বাবা কিনবে, এগুলো বুঝতে পারতো। তো একবার কি হয়েছে, তখন ওরা এসছে অনেক বেশ দিন 15 হয়ে গেছে। তো দিন 15 পরে আবার ও বাচ্চা মানুষ ভুলে গেছে, তো আবার ওর মায়ের কাছে বলছে যে মা, আমাকে লোকনাথ ঠাকুরকে কিনে দাও না, আমি লোকনাথ ঠাকুরের পুজো করব। তো তখন ওর মা না ওদের ওই যে ঘরে এসছিল, তো সেখানে না পাশে কাঠের কাজ হতো, ওরা যেখানটা আর কি বাড়িটায় ভাড়া থাকতো, সেখানে একটা ওই কাঠের দরজা জানলা তৈরি হতো, তো প্রচুর একটা ওরকম ওয়ার্কশপ টাইপের ছিল। এবার তখন দেখছে যে প্রচুর এরকম করে বারবার ছেলে বলছে, তো তখন সঞ্জয়ের মা ছেলে যাতে এই বায়না থেকে এই বায়নাটাকে যদি কমে যায়, তো ওইখানে ওই যে বললাম যে কাঠের যে কাজকর্ম হতো, ওখানে না প্রচুর কাঠের টুকরো টুকরো ব্লক মতো পড়ে থাকতো, কাঠের কাজ হতে হতে হয়তো কোনো জায়গা থেকে একটু কাঠ বেঁচেছে, তো সেগুলো পড়ে থাকতো।
তো একদিন ওর মা কী করেছে, ওরকম একটা কাঠের কিছু একটা বানানো হচ্ছিল, মানে দরজা হোক জানলা হোক কিছু একটা বানানো হচ্ছিল। তো সেখান থেকে না কাঠ কেটে কেটে কিছু ওরকম কাঠের টুকরো মতো পড়েছিল। তো ওর মধ্যে একটা যে কাঠের টুকরো ছিল, সেই কাঠের টুকরোটা না মানে বেশ অন্য রকমের একটা শেপে ছিল। মানে দেখবেন আমরা শ্রী লোকনাথ বাবার যেরকম ছবি বা মূর্তি দেখি, ঠিক যেভাবে লোকনাথ বাবা বসে থাকেন কিছুটা সেই রকমই একটা শেপের, মানে কোনোভাবে হয়তো ওখানে কাঠের কোনো কাজ হচ্ছিল, সেখান থেকে হয়তো কিছুটা ওই রকম টাইপেরই একটা কাঠের টুকরো বেরোয়, এবং সেই টুকরোটা ওখানে পড়েই ছিল। তো সঞ্জয়ের মা কী করেছে, যারা ওখানে মিস্ত্রিরা কাজ করছিলেন তো তাদেরকে বলেছে কি যে আচ্ছা এই কাঠের টুকরোটা কি আপনাদের কি খুব প্রয়োজন? তো ওরা বলেছে না আমরা তো কাজ করছি, এরকম টুকরো আমাদের বেঁচে যায়। তো তখন না ওর মা বলছে যে আচ্ছা আমার ছেলে না খুব মানে লোকনাথ বাবাকে খুব মানে খুব পছন্দ করে, তো আমি এই টুকরোটা যদি একটু নিই তো আমি আপনাদেরকে কিছু পয়সা দেবো, আপনারা একটুখানি লোকনাথ বাবার মতো একটু বানিয়ে দেবেন। মানে টুকরোটা একদম নাকি বেশ কিছুটা দেখতে লোকনাথ বাবার যেরকম আর কি মূর্তি হয় কিছুটা সেরকম ছিল, মানে চোখ নাক এরকম, হাত এরকম করে খোদাই করা ছিল না, কিন্তু মানে কিছুটা সাইজটা বা দেখতে কিছুটা ওরকমই লাগছিল। তো ওখানে যে কাঠের যারা মিস্ত্রি ছিলেন তো তারা বললেন যে মানে এখন একটা মূর্তি বানানো তো একটা কম কথা নয়, আর তাদের একটা সময়েরও ব্যাপার আছে, আর তারা এখানে একটা অন্য অন্য কাজ করে। তো একটা মিস্ত্রি বললো যে দেখুন ওরকম মূর্তি টুর্তি তো বানাতে পারবো না, আমাদেরকে যদি আপনারা অর্ডার দেন তাহলে আমি বানিয়ে দিতে পারি, কিন্তু ওইভাবে একটা টুকরো পড়ে আছে বলে ওভাবে বানানোটা অতটা সম্ভব না, আর বলছে অনেকটা সময়ও লাগবে। তো ওর মায়ের মনটা না খুব খারাপ হয়ে গেল, যে ভাবলো যে তাহলে ছেলেকে কিনে দিতে হবে। তো উনি ভাবলেন যে ঠিক আছে পয়সা জমলে তারপরে নিশ্চয়ই কিনে দেবে। তো এই বলে উনি যখন চলে আসছে, বাড়ির পাশেই যেহেতু ওই কাঠের জায়গাটা যেখানে কাঠের জিনিস কাজকর্ম হয়, তো ওখানে আরেকজন যে মিস্ত্রি ছিল তো সে বলছে যে আমি বানিয়ে দিতে পারি, কিন্তু মানে অতটা নিখুঁত হবে না, কিন্তু আমি মোটামুটি করে দেবো। তো ওই লোকটা তখন মানে কোনো রকমে একটুখানি করে, কারণ ওনারও তো কাজ রয়েছে, একটা বয়স্ক মানে কাঠের মিস্ত্রি ছিলেন, তো তিনি মোটামুটি একটা করে দেন। সেটা দেখে মানে যেরকম ঠিক লোকনাথ বাবা হয় ঠিক সেরকম অত ওরকম প্রিসিশন কিছুই করতে পারেননি, কিন্তু এই কোনো রকমে একজন কেউ বসে আছে এইটুকু শেপ উনি করে দেন তাড়াতাড়ি করে। তো ওর মা না ওটাই নিয়ে চলে আসে, কারণ উনি একে তো পয়সা দিতে পারছে না, তার মধ্যে কাঠের একটা উনি ওরকম সূক্ষ্ম কাজ করা একটা মূর্তি তৈরি করা, বুঝতেই পারছেন তার একটা মজুরি আছে, তো ফ্রিতে আর সে কী বলবে। তো যাই হোক, তো ওর মা সেই অবস্থায় ওটাকে নিয়ে চলে আসে। এবার নিয়ে এসে স্কুল থেকে ফিরেছে, এখানে এসে ওকে স্কুলে ভর্তি করা হয় সঞ্জয়কে, আর ওর বোন তখনও মানে জাস্ট ওর বোনকে স্কুলে দেয়া হয়েছে। এবার ও ক্লাস 5-এ পড়ে, তো স্কুল থেকে ফিরেছে সঞ্জয়। তো ফেরার পরে সঞ্জয়ের মা কী করেছে ওটা ওকে দিয়েছে, দিয়ে বলছে যে তোর তো খুব লোকনাথ বাবাকে ভালো লাগে, তো তুই এটা রাখ, তুই এটা পুজো করবি লোকনাথ বাবাকে, তোর তো এত ভালো লাগে, তুই এত ভালোবাসিস। তো তখন না মানে সঞ্জয় ওটা দেখো ছোট মানুষ, ও ছোট থেকে লোকনাথ বাবাকে একরকম দেখেছে, তো ও বলছে যে এই এইটা লোকনাথ বাবা। তখন ওর মা বলছে হ্যাঁ তুই এত বারবার বায়না করিস, মানে সেই সময় সঞ্জয় মানে এতটাই ওর মায়ের কাছে বায়না করতো দুদিন অন্তর অন্তর, তো ওর মা না মানে একেবারে পিসড অফ হয়ে গেছিল। তো সেই জন্য উনি মানে কোনো রকমে একটা বানিয়ে এনেছেন। তো বলছে যে এইটাই লোকনাথ বাবা, তুই যদি লোকনাথ বাবাকে ভালোবাসিস তুই জানবি এই কাঠের টুকরোর মধ্যেই লোকনাথ বাবা আছে, আর এই দেখ তুই ভালো করে যদি দেখতে পাস তাহলে তুই বুঝতে পারবি, এই যে লোকনাথ বাবার এইখানে চোখ, এইখানে ওনার দুটো হাত, এই দেখ তোর দিকে তাকিয়ে আছে, মানে এরকম করে বাচ্চাদের যেভাবে একটা ইমাজিনেশন তৈরি করে ঠিক সেরকম একটা ওর মা ওর মধ্যে তৈরি করে দেয়, এবং বলে যে ওই কাঠের টুকরোটা যেরকম আর কি হালকা শেপ মতো করা আছে, বলছে এটাই লোকনাথ বাবা। তো ওই যে বললাম যে মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, মানুষের ভালোবাসা একটা মানে জিনিসকে, সেটা হয়তো খুব সাধারণ একটা জিনিস, একটা কাঠের টুকরো হোক বা একটা মানে কোনো পেতলের মূর্তি হোক, যাই হোক না কেন, সেটার ভিতরেও কিন্তু প্রাণ সঞ্চার করতে পারে। এবং আপনারা এই ঘটনাটা যখন পুরোটা শুনবেন না, আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে ভালোবাসা, বিশ্বাস, ভরসা কোন লেভেলে চলে যেতে পারে। যাই হোক, তো এবারে ও তো সঞ্জয় সেদিন থেকেই মনে করলো যে ঠিক আছে এটাই লোকনাথ বাবা। এবার বাচ্চা ছেলে, সে বাইরে খেলতে যাবে, সে বল খেলবে, ক্রিকেট খেলবে, গাড়ি নিয়ে খেলবে, এগুলো তো থাকেই, কিন্তু ও কি করতো, ও খেলতে বাইরে হয়তো যেত, কিন্তু দিনের অনেকটা সময় কিন্তু ওই লোকনাথ বাবার ওই মূর্তিটাকে নিয়েও কাটাতো। এবার যেহেতু সঞ্জয়কে ওই মূর্তিটা ওর মা দিয়ে দিয়েছিল,
ওই মূর্তিকে কিন্তু মানে ওই ঠাকুরের সিংহাসনে বসে সেভাবে কিন্তু অতটা পুজো করতো না। মানে সঞ্জয় কখনো কখনো কী করতো, ওই মূর্তিটাকে নিয়ে ওই ওদের ওই সিংহাসন যেখানে ছিল সেখানে কখনো বসিয়ে দিত, কখনো আবার বার করেও খেলতো, সমস্ত কিছু করতো। এবার এইভাবে তো ওর চলা শুরু হলো। এবার একদিন কি হয়েছে, তখন না ওর বাবা আর কি কোনো একটা ওখানকারই মানে কলকাতায় আর কি যেখানে ওনারা উঠেছিল ওখানেরই একটা ফ্যাক্টরিতে কাজ পেয়েছিল। এবার সেইখানে যে কাজটা শুরু করে সেই ওখানে একটা সমস্যা দেখা দেয়। তো সমস্যাটা কী ছিল এবার সেটা একটু বলি। সমস্যাটা মেনলি ছিল যে ওইখানে না মানে সপ্তাহে সপ্তাহে টাকা দিত আর কি, যে ফ্যাক্টরিতে কাজ করতো তার মালিক সপ্তাহে সপ্তাহে টাকা দিত। এবার 2 সপ্তাহ কাজ হয়তো হয়ে গেছে, টাকা পেতো হয়তো 1 সপ্তাহে কি 1.5 সপ্তাহের টাকা পেতো, মানে কিছু কিছু করে টাকা কিন্তু অলওয়েজ মার যেত, মানে ঠিকমতো পেমেন্ট করতো না। এবার বুঝতেই পারছেন একটা জায়গায় 4 জনে মিলে রয়েছে, সেখানে ভাড়া রয়েছে, সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে, খাওয়া দাওয়ার একটা খরচ রয়েছে, স্কুলে ভর্তি হয়েছে 2 ছেলে মেয়ে, তো সেই সমস্ত কিছু না হয়ে উঠতো না। এবার তো বাড়িতে একটা অভাব লেগেই রয়েছে। এবার যতটুকু টাকা আসছে সেই টাকাটুকুও বেরিয়ে যাচ্ছে, কিছুই জমছে না, কিছুই সেভাবে মানে কোনো রকমে খেয়ে পড়ে থাকা। এবারে ছোট থেকে লোকনাথ বাবার যে একটা যে বাণী বা ওনার যে আর কি যে একটা কথা যে রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব, এই কথাটা না সঞ্জয়ের মনে ছোট থেকে আর কি মনের মধ্যে ছিল। তো ও দেখছে একদিন ওর মা খুব মানে বাড়িতে আর কি খুব মানে কান্নাকাটি করছেন, মানে মানে খুব সাধারণ আর কি ভাবে ওর মানে সাধারণের থেকেও মানে নিচুভাবে বলা যেতে পারে, একদম দারিদ্রতার মধ্য দিয়ে ওদের দিন কাটছিল। কোনো রকমে ভাত ডাল আলু ভাজা খেয়ে ওরা বহুদিন কাটিয়েছে। তো এরকম যখন সংসারের অবস্থা, তো একদিন সঞ্জয় দেখছে ওর মা কাঁদছে, তোর মা কান্নাকাটি করছে। তো সঞ্জয় ছোট থেকেই মানে বাড়ির ব্যাপারটা কিন্তু খুব বুঝতো এবং ওর বোনকেও কিন্তু অনেক সময় প্রচুর ও মানে হেল্প করতো। তো ওর মাকে জিজ্ঞেস করেছে, মা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তো তোর মা বলেছে যে কিছু হয়নি, তুমি তোমার মতো খেলাধুলা করো, পড়াশুনো করো। তোর আবার সঞ্জয় ওর মাকে গিয়ে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, ওর মা কেন কাঁদছে? তো তখন ওর মা বলেছে যে মানে বাচ্চা ছেলে, তাকে এত কিছু সংসারের বিষয় বলে সে তো আর বুঝবে না। তো সে বলেছে কি যে ঘরে অভাব থাকলে কারি বা মুখে হাসি আসে, এরকম একটা কথা ওকে বলেছে যে ঘরে অভাব থাকলে কারি বা মুখে হাসি আসে। তো এই কথাটা শুনে মানে সেই সময় অত ছোট হলেও ওর না খুব খারাপ লাগে যে ওর মা এভাবে কাঁদছে, ওদের ঘরে অভাব রয়েছে, ওর বোনের জন্য ভালো খাবার দাবার, যে তখন অনেকটাই ওর বোন ছোট ওর থেকে, তো সব কিছু না বুঝতে পারতো। এবার ওই লোকনাথ বাবার ওই যে কাঠের যে টুকরোটা সঞ্জয় কিন্তু মনে প্রাণে যবে থেকে ওই কাঠের টুকরোটা ওকে লোকনাথ বাবা হিসেবে দেয়া হয়েছে, সঞ্জয় কিন্তু সেই দিন থেকেই ওই কাঠের টুকরোটাকেই মনে প্রাণে লোকনাথ বাবা বলে মানত এবং বিশ্বাস করতো এবং ও পুজো করতো। আর পুজো করতো মানে ওই রকম পুজো ঠিক নয়, মানে ধূপ দ্বীপ জেলে পুজো নয়, মানে একটুখানি হলে ঠাকুরের সামনে জল বাতাসা দেওয়া, মনের সমস্ত কথা শেয়ার করা, এগুলোও করতো। এবার সেদিন ওর মাকে যখন সঞ্জয় ওভাবে কাঁদতে দেখে, ও ওই কাঠের টুকরোটাকে লোকনাথ বাবা হিসেবে মেনে ও বলছে যে লোকনাথ বাবা তুমি তো, আমি তো শুনেছি তুমি নাকি বলেছিলে এরকম রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তুমি রক্ষা করবে, তোমাকে স্মরণ করলে, তা আমি তো তোমায় স্মরণ করছি, তুমি আমার বাবাকে একটা ভালো কাজ জুটিয়ে দাও। মানে সেই সময় ও অত ছোট হলেও ও কিন্তু এই পারিবারিক বিষয়গুলো বুঝতো, যে কাজ ভালো না করলে ওর বাবা মাইনে ভালো পাবে না, মাইনে ভালো না হলে সংসার ঠিক মতো চলবে না, এগুলো কিন্তু অনেক ছোটবেলা থেকেই বুঝতো। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর বাবা আসার পরে, সঞ্জয়ের বাবা যখন কলকাতায় আসেন, উনি কিন্তু কারোর ভরসায় আসেননি বা কারোর সাথে যে আগে থেকে কথা হয়ে গেছিল কাজকর্ম সম্পর্কে সেটাও নয়, পুরোটাই উনি নিজের দমে করেছিলেন। তো অদ্ভুতভাবে ওইখানে কাজ করতে করতে মানে ওই ফ্যাক্টরিতে ওর বাবার কাছে একটা বাসে, মানে বেশ চালু রুটের কলকাতার যে মিনি বাসগুলো রয়েছে সেখানে একজন ওনাকে বলে যে বাসে ইমিডিয়েট একজন কন্ডাক্টর দরকার, তো তুমি কি কাজ করবে, ওখানে কিন্তু ভালো মোটামুটি পয়সা দেবে। এইবারে ওই সময় সঞ্জয়ের বাবা ওই ফ্যাক্টরিতে কাজ করে উদয়াস্ত পরিশ্রম করে যে টাকা পেত তার থেকে কিন্তু বেশি সংখ্যক টাকা ওনাকে ওই মিনি বাসের কন্ডাক্টর হিসেবে ওনাকে টাকার কথা অফার করে। এবং এই যে উনি কাজটা পান, এই কাজটা পাওয়ার জন্য কিন্তু মানে সঞ্জয়ের বাবাকে কারোর কাছে যেতে হয়নি, কারোর কাছে কিছু বলতে হয়নি। একদিন হঠাৎ করে উনি চা খেতে বেরিয়েছিলেন ফ্যাক্টরি থেকে,
তো সেখানে একটা লোক এসে ওনাকে কাজের অফারটা দেন, এবং এই কাজের অফারটা যখন উনি পান ওনার তো বেশ ভালো লাগে। উনি দেখলেন যে মাইনেও বেশি, আর এই ফ্যাক্টরিতে উনি অনেক বেশি সময় কাজ করতেন, মানে অনেকটা সময় ওনাকে এই ফ্যাক্টরিতে দিতে হতো, তো তার থেকে কম সময় ওনাকে ওখানে কাজ করতে হবে। তো উনি তো সঙ্গে সঙ্গে ওখানে কাজটা নিয়ে নিলেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যেদিন এই সঞ্জয় লোকনাথ বাবাকে ওইভাবে বলেছিল যে তুমি আমার বাবাকে একটা ভালো কাজ জুটিয়ে দাও, এই ঘটনাটা কিন্তু ঠিক তার 2 দিন পরে ঘটে। এবং ওই যে ওর বাবা প্রাইভেট সেই মিনি বাসে কন্ডাক্টারি শুরু করেন, সেখান থেকে কিন্তু ওদের ঘরে যে একটা নুন আনতে পান্তা ফুরোয় যে অবস্থাটা ছিল, সেখান থেকে কিন্তু একটু হলেও কিন্তু ওদের একটা আর্থিক উন্নতি হয়। ঠিক আছে? আর এদিকে তো সঞ্জয়ের মনে যে লোকনাথ বাবাকে নিয়ে যে ভালোবাসা, লোকনাথ বাবার প্রতি যে বিশ্বাসটা ছিল, সেটা নিয়ে ও আস্তে আস্তে বড় হতে থাকে। তো এরকমভাবে চলতে চলতে হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি ছিল? সেই ঘটনাটা ছিল ওর বোনকে কেন্দ্র করে। সঞ্জয়ের বোন, তখন তো ওর বোন মোটামুটি ক্লাস ওই 4-5 এরকম পড়ে। তো বাচ্চা মেয়ে, বুঝতে পারছে না তখন। মোটামুটি সঞ্জয় বেশ কিছুটা বড় হয়ে গেছে, ওর তখন ক্লাস ওরকমই 8-9 এরকম একটা ওর ক্লাসে পড়ে। তো তখনও কিন্তু একদম মানে ওর মনে লোকনাথ বাবা বলতে কিন্তু ওই কাঠের সেই মূর্তিটা, এবং ভীষণ রকমভাবে ও মানত এবং ভালোবাসতো। তো একবার হয় কি, যে ওর বোন, মানে সেই সময় না পুজোর সময় ছিল, তো আর ওদের ওখানে মানে দুর্গা পুজোর সময় বুঝতেই পারছেন যে প্রত্যেকটা কলকাতার প্রত্যেক জায়গাতেই একটা করে পাড়ার পুজো তো থাকেই, বড় পুজো ছাড়াও। তো সেরকম একটা পাড়ার পুজো ওরা ভাই বোন, মানে সঞ্জয়, ওর বোন, আরও ওদের আশেপাশের প্রচুর বাচ্চারা খুব আনন্দ মজা করছে। এবার এরকম আনন্দ মজা করতে করতেই হঠাৎ করেই দুপুরবেলার পর থেকে ওর বোনের প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। বাচ্চা মেয়ে, বুঝতেই পারছেন, পুজোর সময় ও বাড়িতেই খাওয়া দাওয়া করেছিল, বাট যা হয় আর কি, একটা কতগুলো বাচ্চা একসাথে থাকলে হয়তো ওখান থেকে কিছু প্রসাদ দিয়েছে বা কোনো কিছু হয়তো কুড়িয়ে ভুল করে খেয়ে ফেলেছে, তো কিছু একটা করে ওর বোনের মানে খাওয়ার সাথে কিছু একটা পেটে চলে যায়, যার ফলে ওর বোনের কিন্তু ওই বিকেলের সময় থেকে প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। এবার প্রথমে যখন এরকম পেটে ব্যথা শুরু হয়, বাড়ি থেকে একটুখানি হয়তো যে ওষুধ ছিল, হয়তো কোনো মানে ডাইজেস্টিভ কোনো ওষুধ বা এরকম কিছু ঘরোয়া টোটকা যেগুলো হয়, তো সেগুলো করা হয়। তো প্রথমে ভেবেছে যে হয়তো ভুলভাল কিছু খেয়ে ফেলেছে, অ্যাসিডিটি বা অম্বল থেকে কিছু একটা হয়তো ওর পেটে ব্যথা করছে। কিন্তু যখন দেখা যায় যে এগুলো দিয়েও ওর বোনের কোনো উন্নতি হচ্ছে না, তখন কিন্তু ওর বোনকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আর বুঝতেই পারছেন পুজোর সময় তো সমস্ত জায়গায় ডাক্তারও বসে না, তো কোনো রকম একটা ডাক্তারের খোঁজ পাওয়া যায় এবং সেই ডাক্তারের কাছে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয়। এবার নিয়ে যখন যাওয়া হয়, তো নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে যে মানে ওর প্রচণ্ড আর কি পেটে ব্যথা করছে, তো ওকে সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন দেয় এবং ডাক্তারবাবু বলে দেয় যে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওর কিছু টেস্টও করতে হবে এবং ইমিডিয়েট ওকে হসপিটালাইজ তো করতেই হবে। এবার এই সমস্ত কিছু করতে করতে মোটামুটি সন্ধে অনেক হয়ে যায়, অনেকটা আর কি সন্ধে গড়িয়ে যায়, প্রায় যাকে বলে ওই 8:30-9টা হয়ে যায়। এবার পুজোর সময় বুঝতেই পারছেন, আর কলকাতা শহরে প্রচণ্ড পরিমাণে ট্রাফিকের একটা বিশাল ইস্যু থাকে, এবং এরকম অবস্থা একটা বাচ্চা মেয়ে এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এবার তাকে নিয়ে যেতে হবে। এবার সেদিন রাস্তায় এত ট্রাফিক জ্যাম যে একটা সরকারি ওদের আশেপাশে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তো সেখানে বলে যে এখানে ওর ট্রিটমেন্ট করাটা সম্ভব নয়, কারণ ডাক্তার নেই, আর যাও বা এমার্জেন্সিতে একজন ডাক্তার রয়েছে, বলছে ওদের ওখানে সেরকম বেড ফেড কিছুই নেই, তোকে অন্য একটা জায়গায় রেফার করে দেওয়া হয়। এবার ওর বোনকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন এতটাই মানে অবস্থা ওর বোনের মানে সিরিয়াস হয়ে গেছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, বাট স্টিল ওর বোনকে মানে বেশি আর ওকে নিয়ে না ওইভাবে ট্র্যাভেল করা যাচ্ছিল না। এবার বুঝতেই পারছেন যে ওর বাবা তখন একটা প্রাইভেট বা মানে প্রাইভেট বাসে কন্ডাক্টারি করে, ফলে তার যে বিশাল ইনকাম রয়েছে তাও নয়। এবার সরকারি হাসপাতালে নিয়ে যাবে, সেখানে ভর্তি আদৌ নেবে কি না, এই সমস্ত যখন টালবাহানা হচ্ছে, তো সেই সময় ওর বাবা দেখছে যে মেয়েকে যদি বাঁচাতে হয় তাহলে প্রাইভেট কোনো হসপিটালেই দিতে হবে, কোনো নার্সিংহোম বা কিছুতে। তো সঙ্গে সঙ্গে ওর বোনের যেহেতু অবস্থা আরও খারাপ হতে থাকে, তো সঙ্গে সঙ্গে ওখানে মানে যেখান দিয়ে আর কি ওরা যাচ্ছিলো, তো ওর পাশের একটা নার্সিংহোমে ওর বোনকে
অ্যাডমিট করা হয়। তো নার্সিংহোমে যখন ওখানে অ্যাডমিট করা হয় তো ওখানে ডাক্তার অ্যাভেলেবেল ছিল এবং ওকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা শুরু হয়ে যায়। এবং যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে মানে ওই যে ওর বোন যে বাইরে পুজোর সময় সব বন্ধু বান্ধবরা বাচ্চারা মিলে খেলাধুলো করছিল, তো সেখান থেকে কিছু একটা ওর মাটিতে খাবার পড়ে যায় এবং ভুল করে ও সেটাকে কিন্তু যেহেতু বাচ্চা ছিল খেয়ে ফেলে এবং সেখান থেকেই হয়তো মানে পেটের ভিতরে কিছু একটা ঢুকে যায় এবং তার জন্য ওর ফুড পয়জন মতো হয়ে গেছে। এবার ওর ওখানে ট্রিটমেন্ট শুরু হয়। তো বুঝতেই পারছেন কোনো একটা নার্সিং হোমে ট্রিটমেন্ট মানে এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশানে তো স্বাভাবিকভাবেই প্রচুর টাকা বিল হয়ে যায়। এবার যখন ওর বোন এরকমভাবে কষ্ট পাচ্ছে তো সেই সময় তো সঞ্জয় মনে প্রাণে লোকনাথ বাবাকে বলছে যে লোকনাথ বাবা তুমি আমার বোনকে কিন্তু ভালো করে দাও, একদম সুস্থ করে দাও, যেভাবেই হোক তুমি ওকে সুস্থ করে দাও। যাই হোক, তো ওর বোনের ওখানে ট্রিটমেন্ট চললো এবং পরের দিনের মধ্যে কিন্তু ওর বোনের বেশ কিছুটা মানে শারীরিক উন্নতি হলো, মানে যেরকম করছিল, যেরকম ওর প্রবলেমগুলো হচ্ছিল সে সমস্ত কিছু ঠিক হয়ে যায়, মানে পুরো আউট অফ ডেঞ্জার হয়ে যায়, সুস্থ হয়ে যায় এবার আস্তে আস্তে। কিন্তু প্রবলেম যেটা হলো যে প্রচুর টাকা ওখানে বিল হয়ে গেল। একটা প্রাইভেট জায়গা বুঝতেই পারছেন, তো ওখানে একটা বিল হয়ে গেল। এবার ঘটনাটা যেটা ঘটে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে মানে এরকম কোনো মানে নার্সিং হোমে এরকম যদি একটা আকাশ ছোঁয়া বিল হয় আর সেই বিল যদি পেশেন্টের লোকেরা বা পেশেন্ট পার্টি যদি মেটাতে না পারে তাহলে কিন্তু সেখানে একটা কীরকম ঝামেলা সৃষ্টি হতে পারে। তো ঠিক সেই বিষয়টাই সঞ্জয়দের সাথে হলো। এত টাকা বিল হলো এবং সেই মুহূর্তে সঞ্জয়ের বাবার কাছে এত টাকা ছিলই না যে উনি অত টাকা পে করবে। যেহেতু ওনার মেয়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, মানে রাস্তায় প্রচণ্ড জ্যাম, উনি যে এক হসপিটাল থেকে অন্য একটা সরকারি হসপিটালে নিয়ে যাবেন সেই রকম সময় বা সেরকম সিচুয়েশন কোনোটাই কিন্তু ছিল না। তো এটা নিয়ে তো হসপিটালে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ ছিল তাদের সাথে ওর বাবা আরও 2-3 জন গেছিলো আর সেখানে সঞ্জয়ও ছিল। তো প্রচণ্ড আর কি ঝামেলা হচ্ছে, তারা বলছে না পেশেন্টকে ছাড়া যাবে না, আপনি এত টাকা দেননি, আপনাকে সন্ধে অবধি টাইম দিচ্ছে, আপনি কিন্তু এত টাকা আপনাকে দিতেই হবে। যাই হোক, তো তারা বললো যে মানে সঞ্জয়ের বাবা বলছে আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়, আপনি কিছু কম করুন বা আপনি অ্যাটলিস্ট আমার মেয়েকে ডিসচার্জ করিয়ে দিন, আমি পরে আপনাকে টাকাটা দিয়ে দেবো আস্তে আস্তে। তো তারা বললো যে তারা ছাড়বে কিন্তু তারা মানে 5-10 হাজার টাকা তারা কম করলো, বলছে আপনাকে 5-10 হাজার টাকা বাদে বাকি টাকাটা পে করতেই হবে, না হলে হবে না। এবার সেই 5-10 হাজার টাকা মাইনাস করার পরেও যে পরিমাণ অ্যামাউন্টটা আউটস্ট্যান্ডিং রইল সেটা ওদের কাছে তখন প্রচুর, ওর বাবার পক্ষে টাকাটা কোনোভাবেই দেওয়া সম্ভব না। যাই হোক, তো এই নিয়ে একটা ঝামেলা চলছে। আর এই সব দেখে না মানে ছোট থেকেই যেহেতু অনেক রকমের মানে দারিদ্রতার একটা কষ্ট, তারপরে এরকম ফ্যামিলি সিচুয়েশন সব কিছু থেকে না ওনা খুব সেন্সিটিভ টাইপের একটা মানুষ হিসেবে সঞ্জয় কিন্তু বড় হয়েছিল। তো এইসব যখন দেখছে ওর মানে ওর ওই মনের কথা বলা, প্রাণের কথা সমস্ত কিছুই একজনকেও বলতো, সেটা হচ্ছে ওই লোকনাথ বাবা। সেই কাঠের টুকরো মানে কাঠের টুকরো বলি বা সেটাই জীবন্ত লোকনাথ বাবা বলি যাই বলি সেটা কিন্তু ওর কাছে কিন্তু সেই সব। তো ও কী করতো, ওরকম যখন সিচুয়েশান ছিল তো তখন ওই লোকনাথ বাবার ওই মূর্তিটাকে ওর সাথে করেই নিয়ে এসেছিল। তো ও তো লোকনাথ বাবাকে বলছে যে তুমি আমার বোনকে বাঁচিয়ে দিয়েছো, তার জন্য তো তোমাকে আমি অনেক অনেক প্রণাম জানাচ্ছি, কিন্তু তুমি এই কোন সমস্যায় ফেললে, আমি তো জানি আমার বাবার কাছে এত টাকা নেই, আর আমাদের তো কিছুই নেই, না আমাদের নিজের বাড়ি আছে, না আমাদের অত টাকা পয়সা আছে, আমরা কোথা থেকেই বা ধার করব। মানে ওর বাবা তখন চেষ্টা করছে যে কোথাও থেকে যদি ধার বাকি করা যায়, কিন্তু ওর বাবা ওখানে অতদিন হয়েছে থাকেও না, মানে কেউ সেভাবে ওর বাবাকে চেনেও না, ফলে এতগুলো টাকা ধার করা সেটা কিন্তু সম্ভবপর নয়। যাই হোক, আর ওখানে যারা হসপিটাল ছিল যেটা ও লিখেছে যে মানে যে হসপিটাল ছিল তো সেখানে যেহেতু ডাক্তাররা সবাই ছুটিতে ছিল তো 2টো ডাক্তারকে হসপিটাল থেকে নাকি স্পেশালি ডেকে আনা হয়েছিল এবং তাদের সব ফিজও তার সাথে অ্যাড হয়ে একটা আকাশ ছোঁয়া একটা অ্যামাউন্ট হয়ে গেছে ওই 1.5 দিনের মধ্যে। তো বলছে যে কি করে দেবে। তো এটা নিয়ে ওর বাবা রীতিমতো কান্নাকাটি করছে, মানে আশেপাশের লোকজন সবাই দেখছে, কিন্তু কে কে আর কাকে সাহায্য করবে, কারণ সবারই তো প্রায় সেমই সিচুয়েশান। তো তখন না মানে সঞ্জয় যেটা লিখেছে ওর চোখ ফেটে জল আসছে, মানে লোকনাথ বাবার ওই মানে কাঠের মূর্তিটাকে ও হাতে ধরে ও বলছে যে কি হবে তাহলে, পুজোর সময় সবাই কত আনন্দ করছে, মজা করছে, তুমি আমার বোনের প্রাণ ফিরিয়ে দিয়েছো ঠিকই, কিন্তু আমার বাবা তাহলে এতগুলো টাকা কি করে দেবে। তো এইটা নিয়ে যখন ও খুব কষ্ট পাচ্ছে আর মনে প্রাণে লোকনাথ বাবাকে ডাকছে, লোকনাথ বাবা কিছু একটা করো, তুমি কিছু একটা করো।
আর ওর মায়ের কাছেও আমি বললাম যে ওদের গয়না সোনাদানা কিছুই সেরকম নেই যে দিয়ে মেয়েকে ছাড়াবে। তো এমন সময় একটা এমন ঘটনা ঘটলো যে ঘটনাটা ওখানে ঘটার মতো কোনো কারণও ছিল না। মানে এটা বলা যেতে পারে স্বয়ং হয়তো লোকনাথ বাবার আশীর্বাদ। সেটা হয়তো আপনারাই আরও ভালো বলতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু কমেন্টেও জানাবেন যে আপনাদের কি ঠিক কী মনে হয়। তো যেটা ঘটলো সেটা বলি। সেটা হচ্ছে যে ওই হসপিটালের মধ্যেই যখন এরকম ঘটনা চলছে, ওর পাশে ওর বাবা একটু বেরিয়ে কান্নাকাটি করছে, আবার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে বলছে যে আমি এত টাকা আপনাদেরকে দিতে পারি, এসব নিয়ে আর কি কথোপকথন হচ্ছে, একটা মানে আর্গুমেন্ট চলছে। ঠিক সেই সময় হসপিটালের ভিতরের যে জায়গাটা ছিল সেখান থেকে দু তিনটে আর কি ভদ্রলোক, তারা খুব হাসি মুখে হসপিটালের যত স্টাফ রয়েছে সব কিছু রয়েছে তাদেরকে, মানে বুঝতেই পারছেন একটা নার্সিং হোম, বেশ একটা বড়লোকি জায়গা। মানে বড়লোকি জায়গা বলতে ওখানে মানে যারা একটু ফিনান্সিয়াল স্ট্রং তারাই ওখানে মেইনলি আসে। যেহেতু ওর বোনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য ওকে ইমার্জেন্সি কন্ডিশনে ভর্তি করতে হয়েছিল। তো যাই হোক, তো দেখছে যে দু তিনটে লোক তারা সমস্ত হসপিটালের স্টাফদেরকে মিষ্টি দিচ্ছে। খুব হাসি হাসি মুখ করেছে। তো ওই যে মিষ্টিটা যখন দিচ্ছে তো তখন না ওর কাছে এসছে, সঞ্জয়ের কাছে এসছে। তো এসে ওকে, বাচ্চা ছেলে, তো ওকে না দুটো মিষ্টি দিয়েছে। তো ও না মানে পুরো চোখটা ওরকম কান্না কান্না ভাব, ওরকম চোখে জল। তো ও না মিষ্টিটা নেয়নি, তো মাথাটা নেড়েছে যে ও মিষ্টি নেবে না। ওর মন খারাপ যে ওর বাবা এবার কি করবে। তো তখন যে লোকটার কি মিষ্টি দিচ্ছিল দু তিনজন, তো একজনকে না বলেছে, তো লোকটা এগিয়ে গেছে আরও বাকি লোকদের মিষ্টি দিচ্ছে। তো যে মিষ্টি দিচ্ছিল মানে ওকে যে দিতে এসছিল, ঠিক তার পিছনে আর একজন ভদ্রলোক ছিলেন এবং তিনি ছিলেন নন বেঙ্গলি। তো ওকে হিন্দিতে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তোমার। যাই হোক, তো ও অতটা মানে হিন্দিটাও বুঝতে পারতো কিন্তু বলতে পারতো না সেই সময়, বাচ্চা মানুষ। তো যাই হোক, তো বুঝতে পেরেছে লোকটা যে ও হিন্দিটা অত ভালো বলতে পারছে। তো লোকটাকে আবার ওকে বাংলাতেই জিজ্ঞেস করেছে। তো তখন মানে কেন মিষ্টি নেবে না তুমি, আমার একটা খুশির বিষয় আছে, তুমি মিষ্টিটা নিতে পারো, এরকম করে ওকে বলছে তুমি কেন মিষ্টি নিলে না, এটার জন্য তোমাকে টাকা দিতে হবে না বা কিছু করতে হবে না। তো তখন না মানে সঞ্জয় কেঁদে কেঁদে ওই লোকটাকে পুরো ঘটনাটা বলেছে যে আমার বোন খুব অসুস্থ হয়ে গেছিলো, ও কিছু একটা খেয়ে নিয়েছিল, ওর ইনফেকশন হয়ে গেছিলো পেটে। তো ও এখন সুস্থ হয়ে গেছে, কিন্তু যে টাকা বিল করেছে সেই টাকা আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব না। মানে খুব কষ্ট করে ও বলছে যে আমার বাবার কাছে এখন এত টাকা আছে, কিন্তু এই হসপিটাল যদি মানে এই টাকা না দেয় তাহলে এরা বলছে আমার বোনকে ছাড়বে না, আর একটা বিশাল ঝামেলা হচ্ছে, আমার বাবা খুব কষ্ট পাচ্ছে। তো এই লোকটা না মানে কথাটাও শুনে চলে যায়। বাকি আরও স্টাফেদেরকে, ওখানে আরও যারা বাড়ির লোকজন ছিল সবাইকে আর কি ওরকম করে মিষ্টির প্যাকেট দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, এরকম করছে। তো ও তো আবার মুখ মুখ মানে মুখটা কাচুমাচু করে ও লোকনাথ বাবাকে মনে প্রাণে ডাকছে, আর ওদিকে ওর বাবা ফোন টোন করছে যে কতটা উনি যেখানে আর কি গাড়ি চালান তারা কেউ কতটা টাকা পয়সা দিতে পারবে, সব কিছু করে উনি অ্যারেঞ্জ করছেন। তো এমন সময় ওই ছেলেটাকে মানে কিছুক্ষণ পরে এই ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা পরে ওই যে লোকটা ওর থেকে জানতে এসেছিল সঞ্জয়ের থেকে, সেই নন বেঙ্গলি লোকটা আবার ওর কাছে এসছে। এসে ওকে বলছে কি যে মানে একজনকে দেখাচ্ছে আঙুল দিয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলছে কি যে ওই লোকটা কি তোমার বাবা। তো সঞ্জয় বলছে হ্যাঁ ওই লোকটাই আমার বাবা। তো তখন ওকে ডেকে নিয়ে গেছে। তো ডেকে নিয়ে গেছে, ওর বাবার কাছে গেছে। তো গিয়ে যেটা কথা হয়েছে যে ওর বাবা সমস্ত কিছু করে, ওর বাবার যতটুকু সেভিংস ছিল সমস্ত কিছু করে ওর বাবা সেই সময় 25,000 টাকা ওর বাবার কাছে ছিল। এবার বিল যেটা করেছিল সেটা হচ্ছে প্রায় 2.5 লাখের উপরে, এরকম একটা অ্যামাউন্টের বিল করেছিল। তো 25,000 টাকা আরও এদিক ওদিক করে ওর বাবা আরও 5-10 হাজার টাকা জোগাড় করেছে। তো তারপরেও প্রায় বললাম মানে প্রায় 1.5 লাখের মতো টাকা তখনও বাকি। তো বলে না মানে ভগবান হয়তো কখনো নিজে আসতে পারেন না, বা আমাদের সামনে হয়তো এলেও আমরা তাকে চিনতে পারি না, কিন্তু উনি না সাহায্যের জন্য ওনার প্রতিনিধি স্বরূপ বলুন বা ওনার আশীর্বাদ স্বরূপ বলুন, কিছু কিছু মানুষকে হয়তো আমাদের জীবনে হঠাৎ হঠাৎ করে পাঠিয়ে দেয়, এবং সেই মানুষগুলোর সেই মুহূর্তে যে গুরুত্ব দাঁড়ায় সেটা অন্যরকম একটা ব্যাপারে মানে ওটা অন্যরকম পর্যায়ে চলে যায়। এটা হয়তো কখনো কখনো আপনারাও ফিল করে থাকতে পারেন। ওই লোকটা পুরো ঘটনাটা শোনে, সমস্ত ওর যে প্রেসক্রিপশনস ছিল, ওর কি ট্রিটমেন্ট হয়েছে এখানে, সমস্ত কিছু লোকটা বোঝে।
এবং ওদের সাথে হসপিটালের যে স্টাফ ছিল তাদের সাথে কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলে দেখা যায় যে ওর বোনের না মানে ভালো রকমেরই ইনফেকশন হয়ে গেছিলো। আর ওই জিনিসটাকে ঠিক করার জন্য অনেক মডার্ন ইনস্ট্রুমেন্ট, অনেক দামি দামি ওষুধ, দুটো মানে বেশ নাম করা ডাক্তার তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে আনানো, সমস্ত কিছু করেছে, এবং সেই জন্যই কিন্তু এই বিলটা ওরকম পরিমাণে দাঁড়িয়েছে। ভগবানের আশীর্বাদ, হয়তো ও মানে ওই সঞ্জয় মন থেকে লোকনাথ বাবাকে খুব খুব করে ডেকেছিল, খুব করে বলেছিল, সেই জন্য হয়তো সেই ডাকে লোকনাথ বাবা সাড়া দিয়েছিলেন। তো লোকনাথ বাবার হয়তো এটা বুঝেই ওই ভদ্রলোককে কিন্তু ওদের জীবনে পাঠালেন, এবং ওই লোকটি সমস্ত কিছু দেখলেন বুঝলেন তা কিন্তু নয়। উনি যে 1.5 লাখেরও একটু বেশি পরিমাণ টাকা, যেটা আউটস্ট্যান্ডিং এক্সট্রা অ্যামাউন্ট হয়েছিল, যেটা সঞ্জয়ের বাবার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভবপর হয়ে উঠছিল না, ওই ভদ্রলোক তিনি কিন্তু ওই পুরো টাকাটা পে করে দেন। পুরো টাকাটা উনি পে করে দেন, এবং তার বদলে যে ওনাকে কিছু দিতে বলেন বা টাকাটা যে উনি ধার হিসেবে দেন, সেটা কিন্তু উনি বলেন যে না, আপনার কোনো একটা টাকা আমাকে ফেরত দেওয়ার দরকার নেই। তো ওই লোকটা কেন এটা করেছিল, তো উনি তখন বলেছেন ওই যে উনি মিষ্টি খাওয়াচ্ছিলেন, ওনার নাকি মানে ওনার স্ত্রীর ওই দিন মানে একটা কন্যা সন্তানের জন্ম দেন। এবার যেহেতু ওনার সেদিন মানে খুব আনন্দ হয়েছিল, যেহেতু ওনার মেয়ে হয়েছে, উনি খুব আনন্দিত ছিলেন, এবং ওটা উনি এতটাই আনন্দ পেয়েছিলেন যে উনি ওখানকার যত স্টাফ ছিল বা আরও যাদেরকে উনি আশেপাশে দেখে সবাইকে উনি মিষ্টি খাওয়াচ্ছিলেন। এবার যখন উনি এই ঘটনাটা মানে ব্যাপারটা যখন উনি মিষ্টি দিতে দিতে যখনই ওই ভদ্রলোকের সঞ্জয়ের সাথে কথা হয়, এবং সঞ্জয়ের থেকে যখন পুরো বিষয়টা উনি শোনেন, ওনার কিন্তু মানে খুব দুঃখ হয়, দুঃখ কষ্ট হয় যে মানে একটা মানুষ টাকার জন্য, একটা বাচ্চা মেয়ে, ওনার আজকে একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আর একটা বাচ্চা মেয়ে এভাবে তার ট্রিটমেন্টের জন্য তার বাবা টাকা জোগাড় করে উঠতে পারছেন, এই বিষয়টা দেখে ওনার মনে খুব খারাপ লাগে। এবং সেই 1.5 লাখেরও বেশি পরিমাণ অ্যামাউন্ট কিন্তু উনি ওইখানে ওই দিন একদম স্পটে পেমেন্ট করে দেন। এবার পেমেন্ট যখন করলেন, তো তখন তো মানে সঞ্জয় যেটা লিখেছে যে ওর বাবা রীতিমতো কান্নাকাটি করছে, মানে লোকটার হাত ধরে পা ধরে কাঁদছে যে আপনি আমার এত বড় উপকার করলেন, আপনি তো আমাকে চেনেনও না। তোর বাবা বহুবার বলে যে আপনি মানে কিছু তো আমি আপনার জন্য করি, আপনি কিছু একটা আমাকে করার সুযোগ দিন, নাহলে এতগুলো টাকা আমার পক্ষে আমি এই মুহূর্তে তো আপনাকে ফেরতও দিতে পারবো না। তো যাই হোক, তো সেই দিন তারপরে ওই লোকটি পেমেন্ট করে দেয়, এবং তারপরে ওর বোনকে নিয়ে ওরা সন্ধেবেলা বাড়ি পৌঁছয়। এবার এতগুলো টাকা ওই ভদ্রলোক ওর মানে সঞ্জয়ের বাবাকে দিয়ে দিল। তো সঞ্জয়ের বাবা অনেক বলে করে ওনার ফোন নাম্বার ঠিকানাটা নিয়ে এসেছিল যে আমি কিছু কিছু করে লোকটাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। তো তারপর থেকে না ওই লোকটার সাথে মাঝে মধ্যেই আর কি ওর বাবা যেটুকু মানে খুব পরিশ্রম করতেন, উনি কন্ডাক্টারি করতেন। তো কন্ডাক্টারি করার সাথে সাথে উনি একটা দোকানে, মানে ওখানকারই আর কি, কলকাতার ওখানে ওদের ওখানেরই আর একটা দোকানে, উনি একটা হোটেলে আর কি উনি বাজারের কাজ করতেন, মানে সকালবেলা বেরিয়ে ওই হোটেলের জন্য যে খাবারের যে চাল ডালের যে বাজারটা, সেইটা উনি হেল্প করতেন, করতে তার জন্য সেখান থেকে উনি কিছু পয়সা পেতেন। তো উনি কি করতেন, সঞ্জয়ের বাবা অল্প অল্প করে সেখান থেকে আর কি টাকা কিছু কিছু করে টাকা জমিয়ে ওই ভদ্রলোকের বাড়িতে গিয়ে দিয়ে আসতেন। এবার ওই যে ভদ্রলোক ছিল, যে ভদ্রলোক ওই টাকাটা দিয়ে হেল্প করেছিলেন, তিনি কিন্তু সঞ্জয়ের বাবাকে মানে যখনই যেতেন উনি বলতেন যে আমি কিন্তু আপনার থেকে টাকা নেব না। কিন্তু ওর বাবা যেহেতু একজন সৎ মানুষ ছিলেন, উনি গিয়ে মানে হাতে পায়ে ধরে ওনাকে ওই টাকা কটা করে দিয়ে আসতেন। তো যাই হোক, তো মানুষটাও সৎ ছিলেন। এবার ওদেরও পরিবারে আস্তে আস্তে ওরাও বড় হচ্ছে। তো এই সঞ্জয়ের বাবা এই যে সৎ একজন নির্ভেজাল মানুষ ছিলেন, সেটা ওই ভদ্রলোকের খুব ভালো লেগেছিল। আর সবসময় মানে বাড়িতে কিছু হলে, কিছু মানে হয়তো কোনো সিচুয়েশান হলো, যেই সিচুয়েশানটা ঠিকঠাক নয়, বা ওদের বাড়িতে কোনো অভাব অনটন কিছু একটা হলো, সঞ্জয় মন থেকে সবার আগে যাকে স্মরণ করতো সেটা হচ্ছে ওই লোকনাথ বাবা। আর ওই যে ওর মা ছোটোবেলায় ওকে ওইটা কাঠের ওই টুকরোটা দিয়ে বলেছিল এটাই লোকনাথ বাবা, ও মনে প্রাণে ওটাকে বিশ্বাস করতো। এবং ঘরে মানে এরকম মানে ওরা দুই ভাই বোন বড় হচ্ছে, টাকা পয়সার দরকার। তো ও না মানে সঞ্জয় লোকনাথ বাবাকে মাঝে মধ্যেই বলতো যে আমার বাবা যদি একটা ভালো কাজ হতো না তাহলে খুব ভালো হতো। মানে ওর বাবারও বয়স হচ্ছে, দুটো কাজ একসাথে, মানে সারাদিন বাসে কন্ডাক্টারি করা, তারপরে হোটেলের জন্য বাজার করা, হোটেলের আরও টুকটাক কাজ করা। তোর বাবার না আস্তে আস্তে শরীরটা মানে ভাঙতে শুরু করছিল, মানে যা হয় আর কি, এত খাটাখাটনি।
এই সময় আবার মানে বলা যেতে পারে লোকনাথ বাবার একটা আশীর্বাদ ওদের উপরে হলো। সেটা কীরকম হলো, যে এই যে সঞ্জয়ের বাবা গাড়ির যে কন্ডাক্টারি করতেন, উনি কিন্তু ওখানে এসে ড্রাইভিংও শিখেছিলেন, মানে বাস কী করে চালাতে হয়, গাড়ি কী করে চালাতে হয়, উনি শিখেছিলেন মাঝখানে। কারণ অনেক সময় কন্ডাক্টারদেরকেও তো গাড়ি ফাড়ি চালাতে হয়, তো সেই জন্য উনি আস্তে আস্তে শিখেছিলেন, ওনার ড্রাইভিং লাইসেন্সও ছিল। এবার যেহেতু এই সঞ্জয়ের বাবা মানে বহুদিন থেকে ওই লোকটার বাড়িতে যাওয়া আসা করছে, ওনাকে টাকাটা দিচ্ছে, তো ওনার সামহাও মনে হচ্ছিল যে এই লোকটা খুব সৎ। তো তখন ওই নন বেঙ্গলি যে ভদ্রলোক ছিল, তিনি বিশাল বড়লোক একজন মানুষ, কিন্তু খুব ভালো মানুষ, মানে বড়লোক কিন্তু কোনো অহংকারী নন। তো সেই ভদ্রলোক সঞ্জয়ের বাবাকে বলল যে আমার যে অনেক পুরনো যে ড্রাইভার ছিল, সে তার দেশে চলে যাচ্ছে, কাজ ছেড়ে সে দেশে চলে যাবে, তো আপনি কি আমার হয়ে আমার গাড়িটা চালাবেন। এবার সারাদিন বাসে কন্ডাক্টারি করা, তারপরে হোটেলের জন্য কাজ করে, এটা খুবই একটা পরিশ্রমের কাজ। সেদিক থেকে কম্প্যারেটিভলি একটু কম পরিশ্রমের হচ্ছে একটা প্রাইভেট গাড়ি চালানো, কারণ খুব বেশিক্ষণ চালাতে হবে না। মানে উনি ওনার অফিসে যেতেন, তারপরে বা উনি ব্যবসার ওখানে যেতেন, সেই সময়টুকু চালানো, বাকি দিনটা বসে থাকা, আবার ওনাকে নিয়ে আসা। তো উনি বললেন হ্যাঁ, এবং যে মাইনেটা ওনাকে, যে স্যালারিটা আর কি ওনাকে অফার করা হলো, সেটা কিন্তু একটা ভালো রকমের টাকা। যাই হোক, তো এরপরে মানে ওর বাবা যখন থেকে ওইখানে কাজ শুরু করলো, মানে ওনার আর কি গাড়ি চালানো শুরু করলো, তখন থেকে কিন্তু ওদের বলা যেতে পারে আরও বেশি মানে ফিনান্সিয়াল কন্ডিশনটা আরেকটু ভালো হয়ে গেল। তো এদিকে সঞ্জয়েরও পড়াশুনো করা ভালোভাবে হচ্ছে, ওর বোনও ভালো স্কুলে পড়ছে, পড়াশুনো সব কিছু করছে, এবং আস্তে আস্তে ওদের পরিবারের যে অভাব অনটনের যে জায়গাগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেল। এবং ওই যে ভদ্রলোক যার গাড়ি চালাতো, তিনি কিন্তু শুধুমাত্র যে স্যালারিটাই দিত তা কিন্তু নয়, অনেক সময় ওদের, যেহেতু ওনারা প্রচুর বড়লোক ছিলেন, একটা ব্যবসা ছিল ওনার নিজের, তো অনেক সময় অনেক কিছু খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছু উদ্বৃত্ত হলে ওদেরকে দিয়ে দিত। এবং ফলে আস্তে আস্তে ওদের কিন্তু একটা যাকে বলে অনেকটাই আর্থিক উন্নতি হয়। এবং ওর বাবা ওইখানেই মানে কলকাতার ওখানেই আজ থেকে এই 3-4 বছর হয়েছে একটা ফ্ল্যাটও উনি কিনেছেন, এবং আজও ওর বাবা কিন্তু ওই ভদ্রলোকের গাড়ি চালাচ্ছেন। তো সমস্ত কিছুই মানে ওর জীবনে ও যেটা লিখেছে সঞ্জয়, যে যখনই ওর বাবার মনে হয় যে, বা ওর মনে হয় যে কিছু একটা ভুল হচ্ছে বা কিছু একটা মানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে, তখনই কিন্তু ওই লোকনাথ বাবাকেও স্মরণ করে। এবং এখনও বড় হয়ে গেছে, এবং ও যেটা লিখেছে ইমেলে, যে ও বুঝতে পারে যে সেদিন যে ওর মা ওকে ওটা দিয়েছিল, হয়তো সেটা একদম প্রপার লোকনাথ বাবার মূর্তির মতো ঠাকুর নয়, বাট স্টিল ও যেহেতু মন থেকে খুব ভালোবাসে, ওর কাছে ওটাই লোকনাথ বাবা, ওর কাছে ওটাই ভগবান। এবং আজও মানে, এবং ওর কাছে সেই সেই কাঠের টুকরো যে লোকনাথ বাবা, সেটাই ওর কাছে আছে। এবং ও লিখেছে সারা জীবন ও ওই কাঠের যে টুকরো, যাকে লোকনাথ বাবা হিসেবে ছোটো থেকে ক্লাস 5-এও পেয়েছিল, ও সেই কাঠের টুকরোটিকেই যত্ন সহকারে ভালোবেসে সারা জীবনই ও লোকনাথ বাবার রূপে পুজো করতে চায়। এবং শুধু এইগুলো নয়, ওর জীবনের ক্ষেত্রে ওর বড় যখন পরীক্ষা, যখন মাধ্যমিক দিতে যায়, ঠিক তার আগের দিন ওর প্রচণ্ড শরীর খারাপ হয়, প্রচণ্ড জ্বর হয় ওর, মানে খুবই আর কি খারাপ অবস্থা হয়ে যায়। ওষুধ খায়, ওষুধেও ওর ঠিকমতো মানে জাস্ট জ্বরটা নেমে যায়, কিন্তু ওর খুব শরীরটা খারাপ হয়ে যায়। তো ও যখন লোকনাথ বাবাকে ডাকে যে লোকনাথ বাবা তুমি এটা কী করলে, আমার সামনে এত বড় একটা পরীক্ষা আমার কালকে, আমার এরকম তুমি জ্বর করে দিলে। এবং মানে ওর পড়াশুনোটা আগে থেকেই করা ছিল, কিন্তু শরীর যদি কারো ভালো না থাকে, সে যতই তার পড়াশুনোটা থাকুক না কেন, সে কিন্তু অনেকটাই লো ফিল করে। এবং ও যখন লোকনাথ বাবার কাছে গিয়ে অনেকক্ষণ এভাবে বলে যে তুমি আমাকে ঠিক করে দাও, ওরকম লোকনাথ বাবাকে হাতে নিয়ে, এবং ও পরীক্ষা দিতে যাওয়ার মানে পরীক্ষার রুমে ঢোকার আগ অবধিও কিন্তু ওই লোকনাথ বাবাকে সাথে নিয়ে গেছিল। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোর সময় অবধি ওর শরীর যথেষ্ট খারাপ ছিল, কিন্তু যেই মুহূর্তে ও মানে লোকনাথ বাবাকে ওই ব্যাগে রেখে ও পরীক্ষার হলে ঢোকে, ও স্পষ্ট বুঝতে পারে যে ওর মাথার মধ্যে মানে ও জাস্ট ওটা ও ফিল করতে পারে, যেটা ও লিখেছে, যেটা ওর মধ্যে, এটা ওর কোনো মনের ভুল নয়, এটা ওর কোনো হ্যালুসিনেশন নয়, কিচ্ছু নয়। ও নাকি যখন ও সিটে বসে, বসার পরে পরিষ্কার ফিল করতে পারে যে ওর মাথার উপরে একটা হাত এসে পড়েছে। মানে একটা মানুষ যদি অন্য একটা মানুষের মাথায় হাত দেয়, তো যার মাথায় হাতটা দিচ্ছে সে তো ফিল করতে পারবে যে তার মাথায় একটা হাত রাখা হয়েছে। তো সেই ফিলিংসটা ওর আসে, এবং ও পরিষ্কার বুঝতে পারে যে মনে হলো যেন লোকনাথ বাবা স্বয়ং এসে ওর মাথায় হাত রাখলেন।
এবং ঠিক তার পর থেকে মানে ওই হাতটা ফিল করার ঠিক পর মুহূর্তে থেকে কিন্তু ওর শরীর পুরো ফিট অ্যান্ড ফাইন হয়ে যায় এবং ও খুব ভালো করে পুরো মাধ্যমিক পরীক্ষাটা দেয় এবং খুব ভালো রেজাল্টও করে এবং তারপরে ও সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় এবং আজ অবধি ও জীবনের প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা মুহূর্তে ও লোকনাথ বাবার আশীর্বাদ কিন্তু পেয়েছে। তো এইটাই ছিল ঘটনা সঞ্জয়ের। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ পজিটিভ একটা ভাইব পেয়েছি আমি এই ঘটনাটার মধ্যে। আর সত্যি মানে মানে ভক্তের কাছে ভগবানের যে কি জায়গা, ভক্ত ভগবানের এই যে নিবিড় ভালোবাসার সম্পর্ক, এটাই হয়তো সব থেকে পৃথিবীতে দামি। যাই হোক, সঞ্জয় অনেক ভালো থাকুক, এটাই চাই। আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু ঘটনাকে প্লিজ আপনারা এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, আর আপনারা যেরকমভাবে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন সেভাবেই পাঠাতে থাকুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।